আহ, যারা এখনো আমাদের সাথে যুক্ত হলেন, আমরা আমাদের লাইভে আসতে একটু লেট করলাম বিকজ অফ টেকনিক্যাল ইস্যু। আমাদের স্যার অনেক কষ্ট করে অবশেষে আমরা স্যারকে পেলাম। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলবো। তার আগে আমরা স্যারের একটু ব্যক্তিগত কুশলাদি জিজ্ঞেস করে নিই। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। এই দুর্যোগময় সময়ের মধ্যেও আমাদের সবাইকে ভালো থাকতে হবে। আহ, সবার আসলে জন্যই ভালো থাকতে হবে। অতএব ভালো আছি বলতে হবে। যারা আমাদের আগের ঘোষণাটি দেখেছেন, আমরা তারপর নতুন করে আরেকটু বলে দিতে চাই। আসলে আজ আমরা কথা বলবো আমাদের ভালোবাসার জিনিস হার্ট নিয়ে। আমাদের এই করোনার এই মুহূর্তে আসলে আমাদের বাসায় থেকে আমরা হার্টের কেয়ারটা কিভাবে করব, আমাদের বা যারা হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা আসলে এই মুহূর্তে কি কি করণীয়, আমরা সে বিষয়ে আজ কথা বলবো। এবং আমাদের সাথে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডক্টর বিনায়ক দেব। কলকাতা থেকে স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন কার্ডিওলজিস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস। স্যার, আমরা আমাদের দেশের পরিস্থিতিটা একটু আপনাকে আমি প্রথমে একটু জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এখন লকডাউন চলছে না। বেশ 2 মাসেরও বেশি সময় লকডাউন ছিল। তো এখন কিন্তু আমরা করোনার আসলে খুব মানে খুব রিস্ক টাইমটা পার করছি। আমাদের প্রত্যেকদিন প্রায় 2,500-এর উপরে মানে আক্রান্ত হচ্ছে, এবং হচ্ছে আজও প্রায় ডেথ ছিল প্রায় 37। সো হিউজ। আমরা এই মুহূর্তটা আসলে আমাদের দেশে এখন পার করছি। আমি আপনাদের দেশের অবস্থাটা আমরা একটু অবগত। তারপরও মোটামুটি আমরা মনে হয় কাছাকাছি মানে একই রকম সময় পার করছি বাংলাদেশ এবং ভারত। অ্যাবসলিউটলি, যেটা বলেছো ঠিক বলেছো। কোভিড-19টা আমরা জানি, যেটা করোনা ভাইরাস আক্রান্ত পৃথিবী এখন। মার্চের 11 তারিখে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটাকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছিলেন। অর্থাৎ আহ, পৃথিবীর অনেকগুলো দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ করেছে। এখন অবধি আমরা জানি প্রায় 60 লক্ষ মানুষের ওপর মানুষরা আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, এবং প্রায় 3 লক্ষের ওপরে মৃত্যু। ভারতবর্ষে এবং বাংলাদেশের তুলনামূলকভাবে কম হয়েছে। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা দেশের একটা স্টেজ দিয়ে যাচ্ছে। যেমন প্রথম চায়নাতে এটা শুরু হয়েছিল, তারপর ইটালি, স্পেন, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি একটা স্টেজের মধ্যে দিয়ে গেল। তারপর ওটা ইউনাইটেড স্টেটস, কানাডা, ওটা একটা, তারপরে ওখানে ধরেছে। সেটা একটা স্টেজের মধ্যে দিয়ে গেছে। বাকি দেশগুলো যেগুলো আছে, যেমন আফ্রিকা, অস্ট্রেলিয়া, তারপরে জাপান, তারপর আমাদের উপমহাদেশ, এই দেশগুলো কিন্তু একটা অন্য স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত পৃথিবী প্রত্যেকটা দেশ কিন্তু এক স্টেজে আমরা নেই। যেটা আমি বলতে চাইছি যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু এখন ওরা লকডাউন তুলে দিয়েছে কমপ্লিটলি, তুলে দিয়ে প্রিকশনস গুলো নিতে বলছে। কিন্তু বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সব দেশগুলোতে আমরা জাস্ট লকডাউনের থেকে জাস্ট বেরোচ্ছি এখন। আমরা যেমন ভারতবর্ষে এটাকে আনলক 1 বলা হচ্ছে, ফ্রম 1st of June। তো আজকে যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে যারা আহ আহ হৃদরোগে আক্রান্ত আক্রান্ত। যে পেশেন্টসরা আছেন, বিভিন্ন ধরনের পেশেন্টস, কিংবা যাদের হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হাই কোলেস্ট্রল আছে, এই যে হৃদরোগের যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস আমরা যেগুলো বলি, তাতে সেইগুলো যাদের আছে তারা কিন্তু একটা এক্সট্রা রিস্ক। যখন করোনা ভাইরাস এদের আক্রান্ত করে, এই সব মানুষদের, তাদের রিস্ক ফ্যাক্টর একটু বেশি হয়, এবং তাদের আমরা আমরা একদম ভালনারেবল। স্পেসিফিক যদি স্যার, হ্যাঁ, একদম স্পেসিফিক যদি প্রশ্ন করি স্যার, বলা হয় যে কোভিড এর এই আক্রান্তের ক্ষেত্রে যাদের আসলে আগে থেকে কোমরবিডিটিস এর এক একজনের এক এক ধরনের রিস্ক থাকে। সো তাদের ক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক আমাদের হার্টের কথা বলি, যে বলা হয় যে এক একটা অর্গান এক একভাবে আক্রান্ত হয়, এবং সেক্ষেত্রে লাং থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানে বিভিন্নভাবে এফেক্টেড হয়। আমরা যদি আমাদের হার্টের বিষয়টা বলি, যে এই কোভিড আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যদি আগে থেকে কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম থাকে, বা যার প্রবলেম নেই তারও আসলে হার্টের প্রবলেম হওয়ার মানে ঝুঁকি আসলে কতটুকু এই সিচুয়েশন? হ্যাঁ, এখানে কি মানে 2-3টে জিনিস বলার আছে। একটা হলো যে যাদের হৃদরোগ অলরেডি আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের সুগার আছে, যাদের ওজন বেশি, এই কিছু মানুষদের যদি ওদের কোভিড হয়, তাহলে কিন্তু ওদের আউটকামটা একরকম হচ্ছে।
তারপর কিছু মানুষ আছে যারা অ্যাবসলিউটলি নর্মাল, অথচ কোভিড আক্রান্ত হচ্ছে, করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে, সেই মানুষদের কিন্তু আবার হৃদরোগ দেখা দিচ্ছে নতুন করে। তো এটার দুটো গ্রুপ হচ্ছে। তো যাদের অলরেডি হৃদরোগ আছে, এস্টাবলিশড হার্ট ডিজিজ যাদের আমরা বলি যে আছে, যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্টের পাম্পিং কম আছে, হার্ট ফেলিওর আছে, ব্লাড প্রেশার, সুগার, এবং যদি ওজন বেশি থাকে, এই গ্রুপটা ভালনারেবল এজ গ্রুপ ফর কার্ডিওভাস্কুলার প্রবলেমস ফর করোনা হার্ট ডিজিজ, মানে করোনা ভাইরাস আর কি। তো যাদের এই যে মানুষগুলো যারা ভালনারেবল এজ গ্রুপ, আমরা ভালনারেবল গ্রুপ বলছি, এবং এরা যদি পুরুষ হন এবং এদের যদি বয়স 65 বছরের বেশি হয়, তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টরটা আরো বেশি হয়ে যাচ্ছে। তো এই গ্রুপটাকে আমাদের কিন্তু খুব সাবধানে ম্যানেজ করতে হবে। আর যাদের যাদের এইসব ছিল না, কিংবা অল্প ব্লাড প্রেশার ছিল, সুগার কন্ট্রোল ছিল, তাদের যখন আবার করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে, সেই মানুষগুলোরও কিন্তু আবার দেখা যাচ্ছে যে কার্ডিয়াক প্রবলেম নতুন করে শুরু হচ্ছে, অর্থাৎ ওদের আবার হার্ট অ্যাটাক হচ্ছে। যেটা আমরা এতদিন জানতাম যে করোনা ভাইরাস আক্রান্ত যারা হন তাদের ফুসফুসে আক্রান্ত হন, লাংসে আক্রান্ত হন, কিন্তু এখন আমরা ধীরে ধীরে বুঝতে পারছি অনেকগুলো অটোপসি, পোস্টমর্টমের পর দেখা গেছে যে অ্যাকচুয়ালি এটা ফুসফুসে খালি আক্রান্ত হচ্ছেন না মানুষরা, এটা সারা শরীরের সমস্ত অর্গানস গুলোকে ধরছে। তার মধ্যে হার্ট একটা অন্যতম অর্গান, ব্রেন একটা অন্যতম অর্গান, অর্থাৎ যে আমাদের হার্টের মধ্যে, ব্রেনের মধ্যে যে ধমনীগুলো আছে, সেই ধমনীর ভেতরের যে লাইনিং গুলো, এন্ডোথেলিয়াম বলা হয়, সেই জায়গাটাকে ওটা এফেক্ট করছে, এফেক্ট করে ক্লটিং ফ্যাক্টরটাকে এফেক্ট করছে, তাতে ক্লট ফর্ম করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকস, এগুলোর ইনসিডেন্স কিন্তু অনেক বেশি হচ্ছে। অর্থাৎ যাদের অলরেডি এই প্রবলেমগুলো হয়ে গেছে, তাদের করোনা ভাইরাস যদি আক্রান্ত হন তাদের কিন্তু প্রবলেমটা হওয়ার সম্ভাবনা আরো বেশি হচ্ছে। এবং আমাদের গ্লোবাল মৃত্যুর পরিসংখ্যান যখন দেখা যাচ্ছে, গ্লোবাল মর্টালিটি রেট, সেখানেও দেখা যাচ্ছে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু হার্ট ডিজিজ অনেকেরই ছিল। তো এই যে ফাইন্ডিংস গুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার কথার মধ্যে যেটা বলছিলেন, ব্লাড ক্লটিং এর একটা কথা বলছিলেন, এবং সেই ক্ষেত্রে আসলে মেডিকেশনের তো একটা মানে ব্যাপার থাকে যে অনেকে ব্লাড ক্লটিং, রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে অনেকের মেডিকেশনের একটা বিষয়, অনেকে হসপিটালাইজড ডক্টরের পরামর্শ অনুযায়ী করে। তো আরেকটা বিষয় যেটা আমরা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাই, এখন যে বিষয়টা সেটা হচ্ছে প্লাজমা থেরাপির কথা বলা হচ্ছে। আমাদের দেশে নয়, সারা বিশ্বে এটা মোটামুটি ভাবে বেশ পপুলার হচ্ছে, কারণ যেহেতু আসলে স্পেসিফিক কোনো এটার মানে প্রতিরোধ প্রতিষেধকের কোনো সরাসরি কোনো ব্যবস্থা নেই। সো আসলে এক একটা সময় এক একটা বিষয় নিয়ে কথা হয়। মাঝে কিছু মেডিসিন নিয়ে কথা হচ্ছিল, এখন প্লাজমা থেরাপি নিয়ে কথা হচ্ছে। তো প্লাজমা থেরাপির বিষয়ে এখন যা চলছে আমাদের দেশে, এটা খুব মানে পপুলার অলরেডি হয়ে গেছে। সো এটা নিয়ে কাজও হচ্ছে, আপনাদের ওখানে সম্ভবত সেরকম। প্লাজমা থেরাপির ব্যাপারে আপনার বক্তব্য কি? অ্যাকচুয়ালি যেটা বলি যে এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক চিকিৎসা করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্টদের জন্য কিন্তু এখনো হয়নি। যে কোনো থেরাপি, যেটা প্লাজমা থেরাপি হোক, আমরা ইভেন জানি যে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ, তারপর কিছু অ্যান্টিভাইরাল ড্রাগস, এগুলো নিয়ে কিন্তু ট্রায়ালস চলছে। তো ক্লিনিক্যাল ট্রায়ালস হওয়া শেষ না অব্দি ডেফিনেটলি আমরা কখনো বলতে পারবো না যে এই থেরাপিটা একটা এস্টাবলিশ থেরাপি। এগুলো সমস্ত ট্রায়ালের স্টেজে আছে এই থেরাপিগুলো। তো এই এই থেরাপিগুলো আমরা ডেফিনেটলি 100% বলা যাবে না যে এই থেরাপিটা দিলে, যেমন প্লাজমা থেরাপি বলুন কিংবা কিছু ট্যাবলেটস বলুন, এগুলো দিলেই যে পেশেন্ট, করোনা আক্রান্ত পেশেন্ট ভালো হয়ে যাবে, এই গ্যারেন্টিটা কেউ দিতে পারবে না যতক্ষণ না ক্লিনিক্যাল ট্রায়ালস এর রেজাল্টস গুলো প্রপারলি আসছে। এবং সেকেন্ডলি যেটা, এই ভ্যাকসিনের কথা যেটা হচ্ছে, ভ্যাকসিনও কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। অনেক রকমের ক্লিনিক্যাল ট্রায়ালস চলছে ভ্যাকসিনস গুলো নিয়ে। সেগুলো যখন এস্টাবলিশড হবে তখন আমরা কিন্তু জানতে পারবো যে ক্লিনিক্যাল ট্রায়ালস এর রেজাল্টস গুলো পজিটিভ এসছে, এবং সেখান থেকে তাহলে এস্টাবলিশ থেরাপি অ্যান্ড প্রতিরোধকমূলক ব্যবস্থা যেটা ভ্যাকসিন, এই দুটো এস্টাবলিশড হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অ্যাজ ফার এস করোনা ভাইরাস আক্রান্ত পেশেন্টদের নিয়ে, সেখানে কিন্তু স্পেসিফিক কোনো থেরাপি নেই। এগুলো ট্রায়াল থেরাপিস কিছু চলছে, আর তার সঙ্গে সঙ্গে সাপোর্টিভ থেরাপি চলছে। সব থেকে ইম্পর্টেন্ট থেরাপি হলো কন্টেনমেন্ট অফ দি ভাইরাস। ভাইরাসটা যাতে আপনার শরীরে সংক্রমণ না হয়, তার জন্য আমাদের লকডাউনের সময় যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সোশ্যাল ডিস্টেন্সিং একটা, যেটা আমরা বলা হচ্ছে 6 ফিট কিংবা 1 মিটারের সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক এর ব্যবহার, এবং তৃতীয় খুব ইম্পর্টেন্ট হলো হ্যান্ড হাইজিন, মানে হাতটা সাবান দিয়ে ধোয়া অর অ্যালকোহল স্যানিটাইজার ইউজ করা, এবং সেই হাত নাকে, মুখে, চোখে
যাতে না টাচ করা হয়। এই তিনটেই কিন্তু কন্টেইনমেন্ট থেরাপির সব থেকে ইম্পর্টেন্ট আমাদের হাতে এখন অস্ত্র, যতক্ষণ না ভ্যাকসিন এবং স্পেসিফিক ওষুধ বেরোচ্ছে। আপনি আপনার কথাতে বলছিলেন যে এইজ পিপলদের কথা বলছিলেন যে তারা খুব বেশি ভালনারেবল এই সিচুয়েশনে। সো আমরা যদি একজন নরমাল যে কোনো 60 আপ কারো কথাই বলি, তার সবসময়ই মানে এই সিচুয়েশনের বাইরেও কিন্তু তার হার্টের যে কোনো ধরনের প্রবলেমের একটা ঝুঁকি কিন্তু সে মানে অল টাইমই ঝুঁকির মধ্যে থাকে। সো এখনকার সিচুয়েশনে আমাদের দেশে আসলেই কেউ হসপিটালে যাওয়ার ক্ষেত্রে নানান ভাবে চিন্তা করছে যে আসলে পারতপক্ষে মানে সে যদি না পেরে থাকতে পারে বাসাতে, তাহলে কিন্তু হসপিটালে যাচ্ছে না। হার্টের কোন কোন বিষয়গুলো হলে আমাদেরকে অবশ্যই হসপিটালে যেতে হবে, মানে হার্টের কোন কোন প্রবলেম গুলো আমরা যদি দেখি যে আমাদের প্রবলেমটা এই পর্যায়ে চলে গেছে, তাহলে আমাদেরকে আর দেরি না করে কখন হসপিটালে যেতেই হবে, আর কতক্ষণ পর্যন্ত আমরা আসলে হার্টের কোন কোন বিষয়গুলা বা কোন কোন সিমটম, কোন কোন লক্ষণগুলো আমরা যদি দেখি, তাতে করে আমরা বাসাতে কোন কোন ট্রিটমেন্ট নিলে ভালো থাকতে পারবো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কারণ এখন যখন আমরা আনলক 1-এ আছি কিংবা তোমাদের দেশে যেখানে লকডাউনটা শেষ হয়েছে, এখন হাসপাতালের আউটডোরটা খোলা হয়েছে। আগে হাসপাতালের আউটডোরটা বন্ধ ছিল, সেখানে অনলি এমার্জেন্সি পেশেন্টস আর অ্যাডমিটেড, কিন্তু আউট পেশেন্ট ডিপার্টমেন্ট গুলো সমস্ত বন্ধ ছিল। এখন আউট পেশেন্ট ডিপার্টমেন্ট গুলো খুলছে। তো এখন যে প্রশ্নটা হচ্ছে, যে পেশেন্টরা আমাদের অনেকবার ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা কখন হাসপাতালে আসবো, সেটাই তোমার প্রশ্ন ছিল। তো আমার বক্তব্য এবং আমাদের সবারই বক্তব্য এটা যে এমার্জেন্সি ছাড়া এখন কেউ হাসপাতালে আসবেন না, কারণ এখনো পর্যন্ত আমরা বলতে পারছি না যে এক্স্যাক্টলি কে পজিটিভ এবং কে নেগেটিভ যতক্ষণ না টেস্টিং হচ্ছে। আমি এটা আগেই বলে রাখি যে করোনা ভাইরাস আক্রান্তের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে 100 জনের মধ্যে 80 জন কিন্তু এসিমটোম্যাটিক হচ্ছে, অর্থাৎ ওর কোনো উপসর্গ থাকবে না, অথবা যদি উপসর্গ থাকেও সেইগুলো খুব মাইল্ড সিমটমস হবে। আর তার মধ্যে 15% পেশেন্ট খুব সিরিয়াসলি ইল হয়ে হাসপাতালে হয়তো ভর্তি হচ্ছেন, তার মধ্যে 5% পেশেন্টের হয়তো ভেন্টিলেটর লাগছে, এবং তার থেকে 2.5 থেকে 3% পেশেন্ট মারা যাচ্ছে। তো পরিসংখ্যান হিসেবে দেখতে গেলে অ্যাকচুয়ালি একটা বিরাট পপুলেশন, তারা কিন্তু এসিমটোম্যাটিক্যালি করোনা ভাইরাস পজিটিভ হতে পারে, এবং তার মধ্যে কে পজিটিভ এবং কে নেগেটিভ সেটা কিন্তু স্টেথো দিয়ে কিংবা মুখ দেখে কিংবা হিস্ট্রি নিয়ে বোঝা যাবে না। তো সেই জন্যই আমরা বলছি যাদের অলরেডি এস্টাবলিশড হার্ট প্রবলেম আছে এবং যারা স্টেবল আছেন, এখন বুকে ব্যথা নেই, শ্বাসকষ্ট নেই, প্রবলেম হচ্ছে না, ওষুধ ঠিকঠাক খাচ্ছেন, তাদের আমরা বলছি যে এখন যেভাবে আমরা তথ্য প্রযুক্তি দিয়ে তোমার সঙ্গে আমার আজকে আমরা কথাবার্তা বলছি, ফেসবুক লাইভে যাচ্ছি, সেভাবে টেলিমেডিসিন দিয়ে ভিডিও কনসালটেশন গুলো করতে, এখন ইন্টারনেট পরিষেবা প্রত্যেকটা গ্রামে গঞ্জে এখন ঢুকে গেছে, অনেকেই স্মার্টফোন ইউজ করছেন। অনেক হাসপাতাল এখন ওই টেলি মেডিসিন ফ্যাসিলিটিস গুলো আগে থেকে ইউজ করতো, এখন কিন্তু এই প্রযুক্তিটা অনেক বেশি কার্যকর হচ্ছে। এবং আমরা সমস্ত নন এমার্জেন্সি পেশেন্টদের বলছি যাদের এস্টাবলিশড হার্ট প্রবলেম আছে যে এখন হাসপাতালে আসবেন না, টেলিমেডিসিনের থ্রু দিয়ে আপনারা কনসালটেশন গুলো করুন। আমাদের সরকার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা তাদের যখন নির্দেশিকা দেবে যে হ্যাঁ পৃথিবীটা এখন প্রায় করোনা মুক্ত হয়েছে কিংবা আপনার দেশ করোনা মুক্ত হয়েছে কিংবা কাছাকাছি এসছে, তখন থেকে আমরা বলবো যে নন এমার্জেন্সি পেশেন্টরা ধীরে ধীরে হাসপাতালের দিকে আসবেন। সেই নির্দেশিকাগুলো আমরা অ্যাকচুয়ালি বলতে থাকবো, সরকার সেই নির্দেশিকাগুলো দিতে থাকবে। তো সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু যাদের অ্যাকিউট হার্ট প্রবলেম হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, যেটা হার্টের থেকে হচ্ছে, হার্ট ফেলিওর যেটা বলা হয়, অথবা হার্ট অ্যাটাক হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, তাদের তো কোনো উপায় নেই, তাদের ডেফিনেটলি হাসপাতালে আসতে হবে। এখন যেটা আমরা বলছি যে প্রত্যেকটা হাসপাতাল এবং প্রত্যেকটা হেলথ ইনস্টিটিউশন তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, এসওপিস বলা হয়। সেই এসওপিস এর থ্রু দিয়ে আমরা যে পেশেন্ট আসছে তাকে আমরা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে ফেলছি, কে এমার্জেন্সি, কে সেমি এমার্জেন্সি, কে নন এমার্জেন্সি, সেই জিনিসগুলো আমরা ভাগ করে দিচ্ছি। যার এমার্জেন্সি আছে তাকে ডেফিনেটলি আমরা সেই জায়গাটাকে আগে চিকিৎসাটা করছি সমস্ত প্রোটেকশন নিয়ে, এবং তারপরে আমরা তার ব্লাড টেস্ট করে কিংবা তার ফ্যারিঞ্জিয়াল টেস্ট করে, নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে তার করোনা পরীক্ষাটা করা হচ্ছে। যদি সে করোনা পজিটিভ হয়, একদিকে তার করোনার চিকিৎসা হবে এবং তার সঙ্গে সঙ্গে তার হার্টের চিকিৎসা হচ্ছে। যদি সে করোনা নেগেটিভ হয়, তাহলে ডেফিনেটলি হার্টের চিকিৎসা করে যত তাড়াতাড়ি সম্ভব সে বাড়ি ফিরে যাবে। তো এই স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজিওর্স গুলো আছে, এই প্রসিজিওর্স গুলো প্রত্যেকটা হাসপাতাল ফলো করছে, এবং সেইটা আমরা
পেশেন্টদেরও কমিউনিকেট করছি। স্যার এই যে আপনার এই যে এই পুরো প্রসিডিউরটা এখন মোটামুটি সব জায়গাতেই ফলো করা হচ্ছে এবং টেলিমেডিসিনটা এখন খুব বেশি পপুলার, সারা বিশ্বব্যাপী এখন এটা মোস্ট পপুলার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বাসায় থেকে ট্রিটমেন্ট নেওয়ার কথা বললেন, কিন্তু যাদের হার্টের অ্যাকুট প্রবলেম আগে থেকে ছিল এবং যদি কেউ সার্জারিও হয়ে থাকে তাহলে তার তো আসলে একটা রেগুলার ফলো আপের আন্ডারে থাকে ডক্টরের, সেক্ষেত্রে আসলে তার একটু ঝুঁকি, কতটুকু ঝুঁকি থাকে এই মানে পোস্ট অপারেটিভ সিচুয়েশন গুলোতে? হ্যাঁ, ডেফিনেটলি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণেই যে মানুষের মনে সবসময় একটা ভয় থাকছে যে ডাক্তারকে আমরা দেখাতে পাচ্ছি না। ঠিক আছে, কারোর ধরি হার্টের বাইপাস অপারেশন হয়ে থাকে, ভ্যালভ সার্জারি হয়ে থাকে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে থাকে, পেসমেকার হয়ে থাকে, তাদের সবসময় মনের মধ্যে একটা আতঙ্ক চলছে, ভয় চলছে, অ্যাংজাইটি চলছে যে আমরা ডাক্তারের কাছে পৌঁছতে পারছি না। কিন্তু আমাদের কাছে যে যে অপারেশন গুলো হচ্ছে তাদের সমস্ত ডিটেলস আমাদের কাছে থাকে, অতএব ভিডিও কনসালটেশনের সময় আমাদের ওই ডিটেলস গুলো আমাদের সামনে আছে এবং আমরা যখন পেশেন্টকে দেখতে পাচ্ছি এবং তার কথা শুনতে পাচ্ছি, প্রেসক্রিপশন গুলো আমাদের কাছে আছে, পুরোনো হিস্ট্রি গুলো আছে, সেই জায়গায় কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক বেটার। আমরা বলতে পারবো যে হ্যাঁ আপনি তাহলে হাসপাতালে আসুন, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেটা দেখছি যে রিস্ক বেনিফিট রেশিওটা দেখতে হচ্ছে, যে পেশেন্টটা হাসপাতালে যদি আসেন তার রিস্কটা বেশি না বেনিফিটটা বেশি। যেখানে রিস্ক বেশি মনে হচ্ছে, বলা হচ্ছে আপনি বাড়িতে থাকুন, আমাদের ভিডিও কনসালটেশনের থ্রু দিয়ে আমরা আপনাকে অ্যাডভাইস করছি, ইভেন আমরা প্রেসক্রিপশনও লিখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর যাদের মনে হচ্ছে না বাড়িতে থাকলে রিস্কটা বেশি হবে, হার্টের প্রবলেমটা বেশি হচ্ছে, হাসপাতালে আসলে তার বেনিফিট বেশি হবে, তাদের আমরা বলছি আপনারা হাসপাতালে এসে চিকিৎসাটা করান। তো এই রিস্ক বেনিফিট রেশিওটা 1 নম্বর থাকছে, সেকেন্ড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার্স গুলো থাকছে, আর থার্ড আমাদের যে ভিডিও কনসালটেশন গুলো হচ্ছে, ইভেন টেলিফোনিক হোয়াটসঅ্যাপ এর থ্রু দিয়েও যে কনভারসেশন গুলো হচ্ছে তার মধ্যে দিয়েও এগুলো আমরা চিকিৎসাগুলো দিতে পাচ্ছি। এটাও বলা দরকার যে আমাদের ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল টেলিমেডিসিন টেলি কনসালটেশন ফ্যাসিলিটিসটাকে ডিউরিং দি করোনা প্যান্ডেমিক এটাকে লিগ্যাল ঘোষণা করেছেন। তো এটা এখন ইজিলি জিনিসটা করা যাচ্ছে এবং এটা আসলে ফিউচারে যে কোনো প্রবলেম, মানে রাষ্ট্রীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে এটা আসলে একটা বড় ভূমিকা পালন করবে, এখন আমরা যেটা শিখলাম টেলিমেডিসিনের যে সুবিধাটা। স্যার আরেকটা অ্যাবসলিউটলি, হ্যাঁ এই কারণেই হবে। দেখো যে মানে আমরা দেখি যে আউটডোরে যে ভিড়টা হয় তার অ্যাকচুয়ালি আমরা যদি সত্যি সত্যি মূল্যায়ন করি, দেখবে যে মেবি 30-40% পেশেন্টস কিন্তু অ্যাকচুয়ালি অত দূর থেকে আসার প্রয়োজন নেই। আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি আমরা 1 ঘন্টা রেখে দিই যে আমরা দূরের থেকে যে পেশেন্টদের আসছেন তাদের আমরা প্রাথমিক স্ক্রিনিংটা করলাম, তারপরে আমরা বললাম যে হ্যাঁ আপনি আসুন। বিকজ একটা পেশেন্ট যখন গ্রাম থেকে আসছে শহরে, তার খালি ডাক্তারের কাছে আসাটাই নয়, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো খরচা তার সঙ্গে ইনভলভ থাকে, এবং পেশেন্ট তো একা আসছে না, তার সঙ্গে আত্মীয় স্বজনরাও আসছেন। তো ইটস এ হিউজ লজিস্টিক্স, এবং যে পেশেন্টের সঙ্গে যারা আসছেন তাদের আবার মানে লস অফ ওয়ার্ক হচ্ছে। তো বেসিক্যালি এটা একটা বিরাট প্রবলেম হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় যদি আমরা প্রাথমিক স্ক্রিনিংটা এই টেলিকনসালটেশনের থ্রু দিয়ে করা যায়, সেকেন্ড স্টেজটা যখন আসবে এটা মোর ফ্রুটফুল এন্ড বেনিফিশিয়াল হবে। এবং আরেকটা বিষয় আপনি যেটা বলছেন এর সাথেও যদি এরকম বিষয়টা এভাবে ভাবা যায় যে আমি আমার এইখানকার কথা বলতে পারি, বা আমি আপনার কলকাতাতেও যেটা আমি যতটুকু গিয়ে যতটুকু মনে হয়েছে যে আসলে একজন পেশেন্ট যদি প্রত্যন্ত অঞ্চল থেকে মানে 200-300 কিলোমিটার জার্নি করে আসে, আপনার ওই পেশেন্টের কন্ডিশন বাসায় যেরকম ছিল আপনার পর্যন্ত আস্তে আস্তে তার অবস্থাটা, কন্ডিশনটা আরো বেশি ডিটোরেট করতে পারে। তো তার থেকে সে যদি বাসায় থেকে সুবিধাটা পায় তাহলে তার মেডিসিনের কার্যকারিতা থেকে শুরু করে আপনার যে কনসালটেশনের পুরো কার্যকারিতাটা আসলে বাসায় থেকে আরো বেশি ফ্রুটফুল হতে পারে, আরো বেশি ভালো সুবিধাটা সে পেতে পারে। স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা প্লাজমা থেরাপি নিয়ে কথা বলছিলাম, এই আমি খুব জানার একটা বিষয় সেটা হলো যে প্লাজমা থেরাপির কথা আপনি যেটা বললেন, আমাদের এখন কিন্তু এটা বলা হচ্ছে যে আসলে অনেকে করোনা মানে সিমটম ছাড়াই মানে কোভিড আক্রান্ত হয়েছে এবং তাদের আসলে কোনো সিমটম নেই কিন্তু সে করোনা আক্রান্ত, এরকম পেশেন্টও আছে এবং হয়তো এরকম টেস্ট করা গেলে সেটা পাওয়া যাবে। আমাদের তো টেস্ট হচ্ছে যে যার আসলে সিমটম দেখা যাচ্ছে, যার প্রবলেম হচ্ছে তারই কিন্তু টেস্ট করা হচ্ছে। সো এই যারা সিমটম নেই তারা ঝুঁকি, তাদেরকে আরো বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়, কারণ সে আসলে জানছে না যে আমার কি মানে সমস্যা, সে আরো মানুষের সাথে মিশছে। তো এইখানে প্লাজমা থেরাপির যেটা বলা হয় যে যিনি করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে গেলেন, ভালো হয়েছেন, তার প্লাজমা নিয়ে আরেকজনকে সুস্থ করার যে প্রসিডিউর সেটা, কিন্তু যিনি করোনা আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে গেছেন কিন্তু সে নিজে কখনো জানেনই না যে আসলে তার করোনা আক্রান্ত তিনি হয়েছিলেন,
তো আমরা যদি তারও অ্যান্টিবডির যে মানে প্লাজমা থেরাপির যেই ঘটনাটা তার মাধ্যমে প্লাজমা নিয়ে যদি এটা করতে পারি, তাহলে বিষয়টা তো আরো বেশি ফ্রুটফুল হতে পারে। কারণ হচ্ছে যে এখানে আমরা কিন্তু প্লাজমা থেরাপির ক্ষেত্রে আসলে সবার অনেকের অনাগ্রহতা থাকে, কিছুদিন আগে অসুস্থ ছিলেন, হঠাৎ করে আবার ব্লাডের প্লাজমা দেওয়াটা মানে অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতাও আছে। সো এটাও তো মানে দেখো, যে কোনো থেরাপি মানে সেটা ইভলভ করতে না একটু সময় লাগে। মানে আজকে প্লাজমা থেরাপিটা আমরা অন্য ক্ষেত্রে ইউজ করা হয়, অন্য ডিজিজ ক্ষেত্রেও। তুমি যেটা বলছো যে অ্যাসিম্পটোম্যাটিক পেশেন্টদের যদি আমরা টেস্ট করে পজিটিভ পেয়ে তার প্লাজমাটা ইউজ করার কথা বলছো, কিন্তু সেভাবে অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা পদ্ধতি হতে পারে না। বিকজ চিকিৎসা পদ্ধতি যেটা হয় সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার। মানে আমাদের যে ট্রায়ালস গুলো হয়ে সেটা এস্টাবলিশ না হলে বিপদের সম্ভাবনাটা কিন্তু বেশি। আমি এখনো বলছি না যে প্লাজমা থেরাপি ইজ নট এ এস্টাবলিশড ওয়ে, বাট এটা হতে পারে ইন দি ফিউচার। বাট রাইট নাও এখন যে স্টেজে প্লাজমা থেরাপি আছে, এখনো কোনো সেরকম এভিডেন্স, আমাদের মেডিকেল এভিডেন্স আমাদের কাছে নেই, সায়েন্টিফিক এভিডেন্স নেই যে এটা প্লাজমা থেরাপি করলেই করোনা পেশেন্ট বেটার হয়ে যাবে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। এটার সঙ্গে এই যে কোরিলেশনটা এখনো পর্যন্ত কোনো এস্টাবলিশড হয়নি। যদি এটা এস্টাবলিশড হয়, দেন ইট ইজ ওয়ার্থ টেকিং প্লাজমা অফ পেশেন্টস হু আর পজিটিভ। যতক্ষণ এটা এস্টাবলিশড হচ্ছে, আমার মনে হয় ধীরে ধীরে জিনিসটা ইভলভ করতে হবে। তাড়াহুড়ো করে কিছু করতে গেলে তার বিপদ হওয়ার সম্ভাবনাটা বেশি। আমাদের দেশে এখন আপনার দেশের লকডাউনের অবস্থা বললেন, আমাদের দেশেও সেম অবস্থা, যে আমাদের দেশের লকডাউন আসলে কার্যত এখন নেই। সামনে অবস্থা বুঝে হয়তো আবার ব্যবস্থার একটা চিন্তা ভাবনা চলছে, বাট এখন যে সিচুয়েশন তাতে আমরা যে অবস্থাটাতে আছি, সেক্ষেত্রে আমরা আমাদেরকে ভালো রাখার ক্ষেত্রে বা আমরা আমাদেরকে এখনকার এই সিচুয়েশনে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে, নিজেদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? হ্যাঁ, এটা আমার মনে হয় যে দুটো প্রশ্ন। কারণ একটা হচ্ছে যাদের হৃদরোগ আছে এবং যাদের আমরা বলছি যে হাই মানে ভানারেবল পপুলেশন, যেটা সেটা খালি হৃদরোগের ব্যাপারই নয়, যাদের ক্যান্সার পেশেন্ট, যাদের কিমোথেরাপি চলছে, যে পেশেন্টের ট্রান্সপ্লান্ট হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্ট বা যে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছে, অথবা কোনো পেশেন্টের যাদের ডায়ালিসিস চলছে, যাদের লাংসের প্রবলেম আছে অলরেডি। সো এনি পেশেন্ট যাদের ইমিউন সিস্টেমটা কম আছে, সাপ্রেসড আছে, কিংবা ডেফিসিয়েন্সি আছে, সেই পেশেন্টরা কিন্তু ভানারেবল। যদি বয়স বেশি হয় তার উপরে, তাহলে আরো ভানারেবল। আর যদি পুরুষ হয় তাহলে আউটকামটা আরো খারাপ হচ্ছে। তো এই পেশেন্টদের কিন্তু আমরা বলছি যে বাড়ির বাইরে বেরোবেন না এখনো। যদি প্রয়োজন বিশেষ না থাকে, হাসপাতাল ছাড়া আর কোথাও যাবেন না। শপিং মল কিংবা কোনো ব্যাংকে যাওয়া কিংবা বাজারে যাওয়ার মধ্যে এই পেশেন্টদের করা উচিত হবে না। কিন্তু সেকেন্ডলি, এরা যখন বাড়িতে থাকছে, এখন লকডাউনের সময় কিন্তু সবাই আমরা বাড়িতে ছিলাম। লকডাউন যখন খুলে গেল, তখন কিন্তু একটা গ্রুপ কিন্তু তাদের কর্মক্ষেত্রে বাইরে বেরোচ্ছে রোজ, এবং তারা অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এসিমটোম্যাটিক পজিটিভ হয়ে বাড়িতে ঢুকতে পারে। এবং যারা ভানারেবল আছে তাদের কিন্তু কন্ট্রাক্ট করতে পারে এই ডিজিজটা। সেই জন্য আমরা বলছি এখন কিন্তু আমাদের দায়বদ্ধতাটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি আমাদের সতর্ক থাকতে হবে যারা আমরা বাড়ির বাইরে বেরোচ্ছি। যেটা করতে হবে আমাদের ডেফিনেটলি, যে মাস্কিংটা অ্যাবসলিউটলি করতেই হবে। এবং কি ধরনের মাস্ক মানুষ অনেকে জিজ্ঞেস করে, আমরা বলি যে যারা কমন পার্সন যারা, তারা কটন মাস্ক ইউজ করুন, টাইটলি নাক এবং মুখটা দুটোকেই ঢাকবেন। সেকেন্ডলি, সোশ্যাল ডিস্টেন্সিংটা যতটা সম্ভব, কেন এখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, সেখানে হয়তো সোশ্যাল ডিস্টেন্সিংটা সবসময় 6 ফিট মেনটেন করা সম্ভব না, কিন্তু অফিসে যখন আপনারা ঢুকছেন হ্যান্ড হাইজিনটা করতে হবে। অফিসের মধ্যে ঢুকে যে আমাদের আগে যে এনভায়রনমেন্টটা ছিল সেটা চেঞ্জ করতে হবে। কারণ এখন একই জায়গায় বসে খাওয়া, একই জায়গায় বসে যে আমরা রিসেসে যে গল্প করা, এই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। হিউম্যান কন্ট্যাক্ট এখন মিনিমামে রাখতে হবে। তারপরে সে যখন বাড়ি ফিরছে, তার কিন্তু দায়িত্ব আরো অনেক বেড়ে যাচ্ছে, কারণ বাড়িতে এই ভানারেবল পপুলেশনটা কিন্তু বাড়ির মধ্যে আছে এখন। ঠিক আছে, তো বাড়িতে ঢোকার সময় তার জুতোটা বাইরে রাখতে হবে, তার ঘড়ি, ওয়ালেট, বেল্ট যা যা আছে সেগুলো, মোবাইল, এগুলো স্যানিটাইজ করতে হবে। তারপরে যে কাপড়টা সে পরে বেরিয়েছিল সে কাপড়টা ধুতে হবে এবং নিজেকে স্নান করতে হবে। এবং সাবান ইজ এ ভেরি এফেক্টিভ মিডিয়াম টু কিল দিস ভাইরাস। করার পর, নিজে স্যানিটাইজড হওয়ার পর, সে কিন্তু তারপরে বাড়ির এই মানুষের সঙ্গে মেলামেশা শুরু করবে। তো এই যে জিনিসটা, এটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আনলকের সময়, যখন লকডাউনটা ছিল তখন একরকম ছিল, এখন যখন এরা বাইরে বেরোচ্ছে সিনারিওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে।
আপনি বারবার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলছিলেন। আমরা যদি অ্যাজ এ হোল মানে নট অনলি ফর মানে কার্ডিয়াক পেশেন্টদের কথা, আমরা যদি স্বাভাবিকভাবে যেকোনো বয়সের মানুষদের ক্ষেত্রে আমরা যদি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলি, তাহলে আসলে আপনার জায়গা থেকে আপনি আমাদেরকে কোন কোন পরামর্শগুলো দিবেন যাতে করে আমরা নট অনলি কোভিড এর এই সিচুয়েশন মানে যেকোনো সময় আমরা যেকোনো ভাইরাসের বিরুদ্ধে যাতে নিজের বডিটা একটা ফাইট করতে পারে, সেজন্য আপনার পরামর্শগুলো কেমন? আমার মনে হয় যে এই 2.5 মাস আমরা এই রোগ প্রতিরোধের ব্যাপারটা নিয়ে মানে ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা নিয়ে নিশ্চয়ই অনেক গল্প হয়েছে, অনেক রকম কথা হয়েছে। আমি প্রথমেই মনে করি যে মানসিক ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সময়টা সবাই যখন ঘরবন্দি হয়ে আছেন, তাদের মানসিক যে স্থিতিটা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ এটা একটা মনে করো যে একটা চিড়িয়াখানার মধ্যে সবাই বন্দি হয়ে আছে। তো এই থেকে বেরোনোর যে ব্যাপারটা, সবসময় মানুষ চাইছে যে বেরোতে হবে, কিন্তু বেরোতে পারছে না। এখন একটা সেট অফ পিপল বেরিয়ে যাচ্ছে, আর একটা সেট অফ পিপল কিন্তু বেরোতে পারছে না, সেটা কিন্তু আরো একটা চাপের ব্যাপার হচ্ছে। তো মানসিক যে স্থিতিটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মানসিক স্থিতির সঙ্গে ইমিউনিটির কিন্তু একটা ডিরেক্ট সম্পর্ক আছে। এটা একটা গেল। তো মানসিক স্থিতিটার জন্য ভালো ভালো থাকার জন্য নিজের যা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে সেগুলো নিজেরা ফলো করবেন। তো কারোর যদি গান শুনতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, যে যেটা পছন্দ করেন সেই জিনিসটা করুন, তাতে মনটা যদি ভালো থাকে। সেকেন্ডলি, কোনো স্পেসিফিক ওষুধ আছে কি? না, কোনো স্পেসিফিক ওষুধ নেই ইমিউনিটি বাড়ানোর জন্য। থার্ডলি, কোনো স্পেসিফিক খাবার না, খাবারও সেরকম ডেফিনেটলি কিছু নেই, কিন্তু আমরা যেটা বলি যে হোম ফুড যেটা, সেটা খাবেন। সেটা খেলেই কিন্তু আপনার, যেটা আমরা নর্মাল একটা ব্যালেন্স ডায়েটে যেটা আমরা বললি যে আছে, যে ব্যালেন্স ডায়েট নিয়ে নিশ্চয়ই অনেক কথা হয়েছে কোভিড পিরিয়ডে। যে ব্যালেন্স ডায়েট যদি খাওয়া হয়, ডেফিনেটলি তাতে ইমিউনিটিটা ঠিক থাকবে। ফোর্থলি, আপনাকে আহ, কোনো ওষুধ যেগুলো খাচ্ছেন অলরেডি, সেই ওষুধগুলো যেন প্রপারলি খান। এবং ফিফথলি, যখন আপনার যদি কোনো জ্বর, কাশি কিংবা কোনো প্রবলেম হয়, ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করার ব্যাপারটা আছে। কিন্তু 100% কেউ বলতে পারে না যে এই পেশেন্টরা বাড়িতে থাকলেই তার আর কোনো প্রবলেম হবে না। আমরা এরকম অনেকেই দেখেছি, সেটা মনেই করতে পারছে না যে কোথা থেকে এই জিনিসটা তাদের পজিটিভ হলো। অতএব জ্বর কাশি যদি হয়, ডেফিনেটলি ডক্টর কনসাল্ট করুন, কিন্তু ভয় পাবার অত কিছু ব্যাপার নেই। কারণ সিজনাল চেঞ্জে জ্বর কাশি কিন্তু অনেকেরই হয়, কিন্তু যেহেতু এরা ভানারেবল পপুলেশন, তাদের যদি জ্বর কাশি হয় এবং 2-1 দিনের মধ্যে যদি না সারে, একবার মেডিকেল ওপিনিয়ন নেওয়াটা দরকার আছে। তো ইমিউনিটি বুস্টিং এর জন্য আমি বলবো সেরকম স্পেসিফিক কিছু খাবার কিংবা ট্যাবলেট নেই, কিন্তু মানসিক স্থিতিটার উপর আমি কিন্তু বারবার জোর দিচ্ছি যে মেন্টালি যত ভালো থাকবেন, ইমিউনিটিটা কিন্তু ভালোই থাকবে। আমি আমার নিজের জানার জন্য একটা কথা বলছি, এবং সেটা আসলে আমার মনে হয় যে যারা আমাদেরকে দেখছে তাদেরও জানানোর একটা প্রয়োজন। সেটা হচ্ছে যে আপনি যে ব্যালেন্স ডায়েটের কথা একটু আগে বললেন, আপনাকে আমি প্রথমে বলেছিলাম যে আমার আসলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফুড নিউট্রিশন। সো আমার নিজের একটু জানার আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ কার্ডিওলজিস্ট, আপনার জায়গা থেকে আমরা যেটা জেনে আসছি যে আসলে আমাদের খাবারের হুয়ের গাইডলাইন যেটা বা ইন্টারন্যাশনালি যেটা ফলো করা হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট 50 to 55%, ইভেন 60% পর্যন্ত। তারপরে প্রোটিন এবং ফ্যাটের যেই 30 এবং 15%, মানে 20 বা 30% একটু যতটুকু ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট যেটা এখন হচ্ছে সেটা হচ্ছে আপনার দেশেও হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। আমি ফিউচারে মানে আপনার দেশ থেকে দিয়ে একজন ডায়েটিশিয়ানকে নিয়ে আমি কথা বলবো এই বিষয়ে। কিন্তু আপনার জায়গা থেকে সেটা হচ্ছে, আমরা যদি হঠাৎ করে কার্বোহাইড্রেটের পরিমাণটাকে একেবারেই মানে ছেড়ে দিয়ে, কমিয়ে দিয়ে, আমরা যদি হঠাৎ করে খুব বেশি ফ্যাটি খাবার খাই, সেটা যেই ক্লাসের মানে ফ্যাটি হোক না কেন, সেক্ষেত্রে আসলে মানে আমাদের শরীরের মেটাবলিজমের উপর কি কি প্রভাব পড়তে পারে? ডেফিনেটলি আমার মনে হয় যে ব্যালেন্স ডায়েটটা যেটা আমরা বলি, মানে যেটা নিউট্রিশনিস্ট থেকে বলা হয়, সেটা ইজ এ গাইডলাইন। কারণ কে বাড়িতে গিয়ে কি খাবে অ্যাকচুয়ালি মেপে খাওয়ার কেউ খায় না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমরা যে কাগজটা নিয়ে আসি হাসপাতাল থেকে কিংবা তোমাদের ক্লিনিক থেকে, সেই ক্লিনিকের ওটা দেখে আমরা মোটামুটি ফলো করি যে আমি এই জিনিসটা খাই, এই জিনিসটা কম খাই, এই জিনিসটা বেশি খাই। তো কোনো খাবারই অতিরিক্ত ভালো হবে না, কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক। অনেক রকমের কিটো ডায়েট বেরিয়েছে, স্টারভেশন ডায়েট কিছু কিছু আছে যেটা ওজন কমানো। তো আমার মনে হয় যে যারা হৃদরোগে আক্রান্ত যে পেশেন্টসদের, তাদের যদি সুগার থাকে, তাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে, তাদের যদি হাইপারটেনশন থাকে, কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওদের পাম্পিং ক্ষমতা হার্টের কম,
সেক্ষেত্রে প্রত্যেকটা ডায়েটই টেলার মেড মোটামুটি, কিন্তু প্লাস মাইনাস আমরা মানে বাঙালি বাড়িতে যে যে খাবারগুলো হয় সেই খাবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিউট্রিশিয়াস। রাইট। এখন ভাতের পরিমাণটা কত হবে, তার জায়গায় দুটো রুটি খাবে কিনা, ওগুলো হলো রিপ্লেসমেন্ট থেরাপি, মানে এটার বদলে এটা। কারোর যদি সুগার থাকে সেটা অ্যাকচুয়ালি মিষ্টি খাবার খেতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই। যদি সেদিন সে মিষ্টি খায় ডেফিনেটলি সে অন্য জায়গায় কার্বোহাইড্রেটটা একটু কম করল, এটা হচ্ছে একটা জাস্ট রুল অফ থাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশ উপমহাদেশ এটা তো গ্রামাঞ্চল ভিত্তিক, এখানে তো আমরা মানে ওটস কিংবা রুটি কিংবা এগুলো তো বললে হবে না, আমাদের ভাত খাই, আমরা মাছ খাই। তো সেগুলো আমাদের দেখতে হবে যে সেই ডায়েটের মধ্যে আমরা ব্যালেন্স ডায়েটটা কতটা দিচ্ছি। মানে আমরা WHO গাইডলাইন্স কিংবা আমেরিকান গাইডলাইন্স, ইউরোপিয়ান গাইডলাইন্স দেখে ডায়েট করা যাবে না। আমাদের যেটা করতে হবে যে আমাদের খাবারের মধ্যে কি কি খাবার ওরা খেতে পারবে কিংবা খেতে পারবে না সেই জিনিসটা দিতে হবে, এবং তার মধ্যে আমাদের ব্যালেন্স ডায়েটটা খুঁজে নিতে হবে। ধন্যবাদ স্যার। আমি এই জায়গাটাই মানে আমার নিজের জানার আগ্রহ ছিল। কারণ হচ্ছে যে এখন ধরুন আমি আপনার দেশ আর আমার দেশের ফুড হ্যাবিট তো মোটামুটি কাছাকাছি, মানে শুধু ভেজিটেরিয়ান যারা তারা একটু ভিন্ন। কিন্তু এখন হঠাৎ করে যদি আমি দীর্ঘদিন আমার 30 বছর বয়স পর্যন্ত আমার বডির যে কার্বোহাইড্রেটের মেটাবলিজম যেটা ছিল, আমি যদি এখন সেই কার্বোহাইড্রেট মেটাবলিজম বাদ দিয়ে হঠাৎ সেটাকে পুরোটাকে ফ্যাট মানে মেটাবলিজমে নিয়ে আসি এবং কিটোন বডিজ বডিতে তৈরি করি, তাহলে আমার জন্য কতটুকু ঝুঁকি হবে অ্যাজ এ কার্ডিওলজিস্ট আপনার কাছ থেকে সেটা জানলাম। ধন্যবাদ অনেক স্যার। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা মানে কোভিড সিচুয়েশনের কথা বাইরে গিয়ে যদি আমরা শুধুমাত্র মানে এমনিতেই একজন মানুষ তার হার্টটাকে ভালো রাখতে চায়, একজন মানুষ আসলে জীবনের লং টাইম পর্যন্ত বা জীবনের শেষ দিন পর্যন্ত আসলে হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে ভালো রাখতে চায়, তাহলে আসলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? প্রথমত আমরা অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাডভান্টেজেস পজিশন থেকে শুরু করি আমাদের মানে জীবনটা, মানে যে মুহূর্তে আমরা এই উপমহাদেশে জন্ম নিচ্ছি আমরা জেনেটিক্যালি আমরা কিন্তু 5 পা পিছিয়ে আছি কম্পেয়ার টু এ ইউরোপিয়ান অর এনি আদার অরিজিন, বিকজ আমরা জেনেটিক্যালি আমরা হার্ট ডিজিজের জন্য প্রিডিসপোজ, আমাদের জিন্সটাই এরকম। তো সেখানে আমার মনে হয় যে আমাদের মানুষদের আরো অনেক অনেক বেশি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। খুব সিম্পল জিনিস, আমার মনে হয় যে খাওয়াটা নিয়ন্ত্রিত করতে হবে। আপনার যে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে তার মধ্যে ডেফিনেটলি ধূমপানটা অর এনি কাইন্ড অফ টোবাকো ইউজ অ্যাবসলুটলি বর্জন করতে হবে যদি কেউ শুরু করে থাকে। যদি কেউ না করে থাকে সেটা ডেফিনেটলি করবেন না, ওটা অ্যাবসলুটলি একটা প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর, এবং ওটার থেকে কিন্তু প্রচুর কার্ডিওভাস্কুলার প্রবলেমস আমাদের পৃথিবীতে হয়। তো সেটা ডেফিনেটলি বর্জন করতে হবে। ফ্যামিলি হিস্ট্রি আপনি কিছু করতে পারবেন না, আপনার বাবা ঠাকুর দাদা মা দাদু যদি তাদের হার্টের প্রবলেম থাকে genetically you are susceptible. Blood pressure কন্ট্রোলে আনতে হবে। ব্লাড প্রেশার ইজ নট কিউরেবল, ইটস কন্ট্রোলেবল। ডায়াবেটিস ইজ নেভার কিওর্ড, ইট ইজ কন্ট্রোলড। কোলেস্ট্রলও তাই। তো বেসিক্যালি এই যে 5-6টা রিস্ক ফ্যাক্টরস আছে তার মধ্যে একটাই ডেফিনেটলি কিউরেবল এন্ড প্রিভেন্টেবল ইজ ধূমপান এন্ড টোবাকো ইউজ। এটা অ্যাবসলিউটলি করবেন না। খাবারটা ব্যালেন্স, নিয়মিত এক্সারসাইজ প্লাস প্রিভেনশন অফ রিস্ক ফ্যাক্টরস, এগুলো নিয়ে। আর যেটা আমি বললাম যে মানসিক স্থিতিটাকে ভালো রাখতে হবে, এই 3-4টে ফ্যাক্টরস মিলিয়ে আমাদের কিন্তু হৃদরোগ থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আমাদের যদি হৃদরোগ হয় এটা দেখা গেছে যে সেটা আমরা বিদেশেই থাকি, আমাদের নেক্সট জেনারেশনে যদি বিদেশে থাকে তবুও কিন্তু আমাদের আউটকাম গুলো খুব পুয়ার হয়। মানে অর্থাৎ একটা উপমহাদেশীয় মানুষের যদি হার্ট অ্যাটাক হয় তার সেখান থেকে মৃত্যুর দিকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এটাই আমাদের নিয়তি। তো সেই জায়গাটা সেটাকে আটকাতে গেলে আমাদের ডেফিনেটলি সতর্কতাটা সচেতনতাটা অনেক বেশি করতে হবে। এবং সেই জন্যই আমি মনে করি এই যে আমাদের এই প্রোগ্রামস গুলো আমরা করছি, বারবার একই জিনিস হ্যামার করে যাচ্ছি, বলে যাচ্ছি, এই সতর্কতা বাণীগুলো মানুষদের দিতে হবে। এবং পাবলিক হেলথ যেটা সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রিভেনশন যেটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আমি চাইবো যে কোনো হাসপাতাল যে কোনো ক্লিনিকের প্রিভেনশন ক্লিনিকগুলো বেশি হোক, অপারেশন থিয়েটার গুলো কম হোক, তাহলেই দেখবে যেদিন সেটা হয়েছে বুঝবে যে তোমার যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছো স্ট্র্যাটেজিগুলো ঠিক হচ্ছে। প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা কর্মক্ষেত্রে এই চেক আপস গুলো ম্যান্ডেটরি করা হোক। তাতে দেখা যাবে যে যদি কেউ আর্লি এজে যাদের প্রবলেম আছে সেটা আর্লি এজে ধরা পড়বে, যত তাড়াতাড়ি প্রবলেমটা ধরা পড়বে তার চিকিৎসাটা তত তাড়াতাড়ি হবে। তো এই কিছু কিছু স্টেপস
আমাদের নিতে হবে। আরেকটা হচ্ছে যে আপনি হার্ট অ্যাটাকের কথা বললেন, আমরা আসলে হ্যাঁ হতেই পারে, মানে আমাদের একটা বাই ফুড হতে পারে, এনভায়রনমেন্টাল একটা ব্যাপার হতে পারে, আমাদের হেলথ ফ্যাসিলিটিস এর পরিমাণ কম হতে পারে, সো নানান কারণ হতে পারে। কিন্তু আমরা যদি হার্ট অ্যাটাকের রোগী এখন হার্ট অ্যাটাক হয় কারো বাসাতে এই সিচুয়েশনে, তাহলে আসলে আমাদের করণীয় কি? আমরা এই মুহূর্তে বা কোন কোন সিমটম, অনেক সময় কিন্তু বুঝতে বুঝতে টাইম চলে যায় যে আসলে কি হার্টের অ্যাটাক হলো কি হয়নি, কি প্রবলেমটা আসলে কোথায়, মানে এটা আসলে কি দেখে বুঝতে পারবো? আর হচ্ছে আমরা কোন সিচুয়েশনে তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করব? হ্যাঁ, এটা এটা তো খুব মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই কারণে, বিকজ সেলফ ইভ্যালুয়েশন আমি এটা বলি যে প্রত্যেকটা মানুষ নিজেকে ইভ্যালুয়েট করতে হবে। প্রথমেই তোমাকে 4-5টা বাক্স যেটা আছে টিক করতে হবে। প্রথম হলো যে তুমি তোমার বয়স কতটা, তোমার জেন্ডার কি, পুরুষ না মহিলা। থার্ডলি তোমাকে দেখতে হবে তোমার সুগার, প্রেশার, কোলেস্ট্রল আছে কিনা। তারপরে দেখতে হবে তোমার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ কিনা। তার উপরে তোমার যে শখটা তুমি মেটাও কিনা, তুমি ধূমপান করো কিনা। তো এইগুলো যদি তোমার নেগেটিভ থাকে, সেখানে যদি তোমার বুকে ব্যথা হয় কিংবা কোনো প্রবলেম হয়, সেখান থেকে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কিন্তু এই বক্সেস গুলো যদি একটা একটা করে টিক মারতে থাকো, তুমি দেখবে যে সেই ক্ষেত্রে যদি বুকে ব্যথা হয়, তার সঙ্গে ঘাম হয় কিংবা প্রবলেম হয়, সেখান থেকে হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনাটা বেশি। অ্যাকচুয়ালি কি জানো তো, প্রত্যেকটা মানুষ ভেতর থেকে বুঝতে পারে যে জিনিসটা কবে কখন কি হচ্ছে। আমরা ডাক্তারের কাছে কিংবা হেলথ যে জায়গাগুলো চিকিৎসা হয়, সে জায়গাটা পৌঁছতে আমাদের দেরি হয়। কারণ মানে উপরওয়ালা যেটা করেছেন, সিগন্যালটা কিন্তু দিতে থাকেন। সিগন্যালটা এখন তুমি শুনবে কি শুনবে না, সেটা কিন্তু তোমার উপরে যতটা, এটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করতে হবে। যেগুলো বললাম যে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ঘাম, এগুলো যদি কারুর হয় এবং একটা গ্রুপ যাদের বাক্সগুলো টিক মারা নেই, তার যদি হয় একরকম হবে, এবং প্রত্যেকটা বাক্সে বাক্সে কিংবা 2-3টে বাক্সে যদি টিক মারা থাকে, তার যদি হয় সে একরকম হবে। কিন্তু যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় যে ডাক্তারি পরামর্শটা নেওয়া দরকার, এবং সেই স্টেজ অবধি পৌঁছানোর দরকার নেই। কারণ আমরা যদি জানি যে আমাদের এই উপমহাদেশে হার্ট অ্যাটাকের যে বয়সটা, যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউএসএ তে যেটা 50 ঊর্ধ্বে, আমাদের কিন্তু এটা 20, 25, 30-এর মধ্যে আমরা কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছি। অর্থাৎ আমাদের জেনেটিক্যালি যেহেতু আমরা সাসেপ্টেবল টু হার্ট অ্যাটাক, সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাটা ইম্পর্টেন্ট। এবং এই সিমটমস যদি হয়, কেউ যদি হাঁটছে, সে কিন্তু স্মোকার, হাঁটতে হাঁটতে বুকে ব্যথা হচ্ছে, ডেফিনেটলি তাকে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারি পরামর্শটা নিতে হবে। এবং এখন যে আমাদের যেগুলো আমাদের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস গুলো যেখানে আছে, সেখানে কিন্তু হার্টের প্রবলেম আছে কি না সেটা কিন্তু অ্যাঞ্জিওগ্রাম ছাড়াও বোঝা যাচ্ছে। অ্যাঞ্জিওগ্রাম, সব পেশেন্টের অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজন হয় না। তো সেই জায়গাটা আমরা গেলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো যে হ্যাঁ, এর প্রবলেম আছে, একে অ্যাঞ্জিওগ্রাফিতে পাঠাতে হবে কিংবা ফার্দার টেস্ট করতে হবে। এর প্রবলেম নেই ডেফিনেটলি। কিন্তু আমরা যখন যাচ্ছি, দেখছি পেশেন্টদের, তখন দেখি যে পেশেন্টের হার্টের প্রবলেম হয়তো নেই, কিন্তু তার খাওয়ার হ্যাবিটস আর ভেরি পুয়ার, ওজন বেশি, মানে এগুলো ইনসিডেন্টলি বেরোচ্ছে। হয়তো তার আজকে হার্টের প্রবলেম নেই, কিন্তু 5 বছর পরে কিন্তু হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তো আর্লি যদি ডাক্তারের কাছে গিয়ে এই প্রোগ্রামস গুলোর মধ্যে ইনভলভ হয়, এই স্ক্রিনিং গুলো করানো যায়, তাহলে ডেফিনেটলি আমাদের সোসাইটির মধ্যে হার্টের প্রবলেমের প্রকোপটা এবং সিভিয়ারিটিটা ডেফিনেটলি কম হবে। স্যার, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বলছিলেন যে কিছুটা এক্সারসাইজের কথা বলছিলেন। সো আসলে বয়স ভেদে বা কারো কার্ডিওর কোনো প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে আসলে এক্সারসাইজ, অনেকে কিন্তু মানে খুব ভারী ব্যায়াম করে এবং অনেকে হচ্ছে ট্রেডমিলে খুব রাফ দৌড়ানোর একটা ইয়ে করে। সেক্ষেত্রে অনেকের চেস্ট পেইন হয় বা অনেকে হচ্ছে মানে তার হার্টের পাম্পিংটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। সো ব্যায়াম করার ক্ষেত্রে আসলে আমরা হার্টকে যদি মানে আমরা তো শরীরকে ভালো রাখার জন্যই ব্যায়াম করি। কিন্তু সেটা যদি আবার কোনো দিক দিয়ে আসলে ক্ষতিকর কোনো কিছু হয়ে যায়, আমরা এসব সময় আসলে কোন বিষয়গুলো মাথায় রাখবো? এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যটা হলো এই যে এই ব্যায়ামের ব্যাপারটায় আহ, আহ, তোমাদের মতন ইয়াং পার্সনসরা সবাই কিন্তু জিমে এনরোল করেছো, রাইট, ঠিক রাইট, আছে? তো জিমে রোজই যাওয়া যায়, এনরোলমেন্টটা এভাবেই করা আছে যে রোজই যাওয়া যায়, কিন্তু দেখা যায় যে সপ্তাহে হয়তো একদিন কিংবা দুদিনের বেশি যেতে যেতে পারছো না। হয়তো প্রথম দিকে খুব অনেকবার করে গেলে, তবে ধীরে 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 ফ্রিকোয়েন্সিটা কমে যায়। জিমটা কোথাও যেতে হচ্ছে, সেখানে গিয়ে করতে হচ্ছে জিনিসটা। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞেস করে যে বাড়ি থেকে আমরা স্যার ট্রেডমিল নিতে পারি, ট্রেডমিল মেশিন আর কি, মানে খুব ইজিলি যখন ইচ্ছে ঝাঁপিয়ে পড়ে আমরা সঙ্গে সঙ্গে একটু ট্রেডমিল করে নিলাম। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় ওই ট্রেডমিল মেশিনের ওপর অ্যাকচুয়ালি কাপড় শোকানো হয়।
কিছুদিন পরে, আর কিছুই তার ফাংশন থাকে না। Right. ট্রেডমিলের জায়গায় থাকে, মানুষ বসে বসে তার স্মার্টফোন নিয়ে সে কিন্তু দেখে যাচ্ছে সিনেমা নেটফ্লিক্সে। তো বেসিক্যালি এটাই আমাদের অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড। তো আমি যেটা বলছি, খুব ইজি যেটা, লিফটটা ব্যবহারটা কম করুন, সেখানে হাঁটুন, হেঁটে উপরে উঠুন, রাস্তায় যেখানে যেখানে আপনি পারছেন হাঁটুন। হাঁটাটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ, এটা এরোবিক এক্সারসাইজ। আমি যেটা পছন্দ করি না এই যে ওয়েট লিফটিং আমাদের জন্য নয়। ওয়েট লিফটিং ইজ ফর যারা বডি বিল্ডার্স, তাদের জন্য ওয়েট লিফটিং, যারা মাসল দেখাতে চায় তাদের জন্য ওয়েট লিফটিং। ওটা অ্যানারোবিক এক্সারসাইজ বলা হয়, আমরা চাই এরোবিক এক্সারসাইজ, সেগুলো হাঁটা, সুইমিং, সাঁতার কাটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ, যেখানে সবগুলো মাসলস ইউজ হচ্ছে। তো রোজ যদি আমরা কিছুক্ষণ হাঁটি, অথবা অল্টারনেট ডেও যদি আমরা হাঁটি, সেই দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেটার ফর্ম অফ এক্সারসাইজ। হাঁটা যেমন একদিকে এক্সারসাইজ, ওদিকে খাদ্য নিয়ন্ত্রণটাও একদিকে এক্সারসাইজ। আপনি যে ইনপুটটা দিচ্ছ, সেই ইনপুটটা যদি তুমি ওদিকে বার্ন করে দাও, তোমার ক্যালোরি বার্ন করতে পারো, তাহলে কিন্তু তোমার সামঞ্জস্যটা থাকছে। তাহলে খাওয়াটাও তুমি খেতে পারো তোমার মনের মতন, এদিকে তুমি বার্নটাও তুমি করছো। এখন তো অনেক আমাদের আধুনিক ঘড়ি টড়িও পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা দেখতে Step পাচ্ছি কত counter. ক্যালোরি বার্ন হচ্ছে। এক্স্যাক্টলি। কিন্তু হাঁটার ব্যাপারে এবং ক্যালোরি বার্নের ব্যাপারে সব ইম্পর্টেন্ট জিনিস হলো জোরে হাঁটতে হবে। ওই টুকটুক করে হ্যাঁ, একটু গল্প করে করে হাঁটলে হবে না, হাঁটাটা হ্যাঁ, অ্যাবসলিউটলি হাঁটার জন্য হাঁটাটা হতে হবে। অনেকেই দেখবে যে হাঁটার সময় গল্প করে, অ্যাবসলিউটলি না। হাঁটার সময় হাঁটবেন এবং জোরে হাঁটবেন, ঘাম জড়িয়ে হাঁটবেন, তাহলে ওই হাঁটাটার অ্যাকচুয়ালি এক্সারসাইজ হয়। না হলে ওটা স্ট্রোল হয় এবং আড্ডা হয়, আর কিছুই হয় না। বসে না হয়ে ওটা মোবাইল আড্ডাতে পরিণত হয়। এবং হাঁটতে গিয়ে বন্ধু বান্ধব হয়ে যায় আর কি, ওখানে পরবর্তীতে হাঁটাটা ওই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাওয়া হয় পরবর্তীতে। তো আরেকটা হ্যাঁ, আপনি যে সেটা হয়তো একটা ইনসেন্টিভ হতে পারে, কিন্তু ওখানে হাঁটার সময়টা আমার মনে হয় অ্যাবসলিউটলি জোরে জোরে ঘাম ঝরিয়ে হাঁটাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াকিং আপনি জিম শুজটা, যেটা আপনার পায়ে যে জুতোটা পরেছেন, চটি পরে অনেকে হাঁটে এবং এরপরে হাঁটে, সেগুলো আমি পছন্দ করি না। বিকজ আমি বলি যে আপনার জয়েন্টস এর উপরে স্ট্রেস পড়ে। যারা অ্যাফোর্ড করতে পারবেন ভালো জুতো পরবেন এবং হাঁটবেন, এবং যারা সুইম করতে পারেন তারা সুইমিংটা করবেন। এই দুটো করতে পারলেই কিন্তু সব থেকে বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ। আপনি জিমের কথা বলা তোমার আরেকটা জিনিস মনে পড়লো, আপনার কাছে একটু জেনে নেই। সেটা হচ্ছে যে আমাদের জিম মানে গুলাতে আমাদের, আপনি যে বললেন যে ইয়াং জেনারেশন খুব বেশি জিম ফ্রেক হয়ে যায়, জিম করতে ভালোবাসে, তো তাদের আরেকটা মানে বিষয় আছে, সেটা হচ্ছে তারা খুব মাসল বিল্ডিং এর ক্ষেত্রে খুব নজর দেয়, এবং সেই ক্ষেত্রে তারা আসলে মানে এথিক্যাল জায়গা থেকেও সরে যায়। অর্থাৎ মানে সরাসরি প্রোটিন পাউডার খেয়ে খেয়ে আসলে তারা মাসল বিল্ড আপের কথা চিন্তা করে। আসলে সরাসরি যদি আমরা প্রোটিন পাউডার খাই, প্রোটিন শেক নেই শরীরে, তাহলে প্রভাবটা কোথায় কোথায় পড়তে পারে? আমি সব থেকে কাকে ভয় পাই জানো তো? এই জিমে যারা ট্রেনার থাকে, তারা মানে মাল্টি ফাংশনাল। তারা কিরকম, তারা সব জানে। ডায়েট বলে দিচ্ছে, তারা ভিটামিনস বলে দিচ্ছে, তারা এক্সারসাইজ বলে দিচ্ছে, অথচ বিরাট ক্ষতিও হচ্ছে। মানে আমরা অনেক পেশেন্টকে পাচ্ছি যাদের অ্যাকচুয়ালি এসব করতে গিয়ে এমন ওয়েট লস হয়ে গেছে এবং এমন প্রবলেমস হয়ে গেছে, এদের ইমিউনিটি কমে যাচ্ছে তাতে, এবং তাতে খুব ইজিলি ওরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। তারপরে অর্থোপেডিক প্রবলেমস হচ্ছে, মাসল স্ট্রেন হচ্ছে, মাসল পুল হচ্ছে, লিগামেন্ট টিয়ার হচ্ছে। মানে প্রচুর অহরহ আমরা পাচ্ছি এরকম। তো জিমে যারা যাচ্ছেন, যদি যান, ট্রেনার শুধু অ্যাসিস্ট করুক আপনাকে, আপনার ডায়েট, আপনার এক্সারসাইজ রেজিমেন্টটা আপনি নিজে ঠিক করুন উইথ কনসাল্টিং ইয়োর প্রপার কোয়ালিফাইড পার্সনস থেকে। ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টটা সব থেকে ভালো ডায়েট সম্বন্ধে বলতে পারবে। ডাক্তাররাও সে জায়গায় অতটা বলতে পারে না, ডাক্তার অনলি গাইডলাইন্স গুলো ফলো করে। আমরা ডায়েট সম্বন্ধে তোমরা যেভাবে বলবে, ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টরা যেভাবে বলবে, ডেফিনেটলি আমরা অতটা জানি না, এবং সেটাই সত্যি। তো এক্সারসাইজ গুলো তাই, এবং ডায়েটও তাই। তো জিমের মধ্যে গিয়ে ডেফিনেটলি খালি জিমটুকু করে বেরিয়ে আসবে, কিন্তু ট্রেনারের যদি পাল্লায় পড়ে সে বিভিন্ন রকমের ফ্যান্সি প্রোটিন শেক, তারপরে ক্যাপসুল, হ্যানা তানা যদি খেতে থাকেন, তারপরে ওই ওয়েট গুলোকে নিয়ে যদি তোলা ওঠা করতে থাকেন, খুব অল্প সময়ের মধ্যে আপনার ওয়েট লস এবং মানে মাসল প্রবলেম কিংবা টেয়ার, অর্থোপেডিক প্রবলেম, ব্যাক প্রবলেম, এগুলো নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে আসছে। আর ভিতরের অর্গান যা আছে আস্তে আস্তে মানে জীবনের শেষ পর্যায়ে যাওয়ার আগে অর্গানের জীবনের শেষ পর্যায়ে হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আমাদের আসলে আলোচনার বিষয়বস্তু এটা ছিল না, বাট আপনার কথার সূত্র ধরে আমি একটু জেনে নিলাম এবং অনেককে জানানোর চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে এই চেস্ট পেইন, যেটাকে আমরা হার্টের আসলে বলি যে বুকের বাঁ পাশে ব্যথা হলে আমার আসলে হার্টের প্রবলেম হচ্ছে, আমি ডক্টরের কাছে যাব। বাট এই ব্যথাটা তো অনেকের অ্যাসিডিটির প্রবলেমের জন্য অনেক সময় বুকের ব্যথা হয়। সো আমরা আসলে এটাকে আলাদাটা কিভাবে করব? মানে আমরা কোনটা বুঝে বা কিরকম আলাদা, কি কোনো সিমটম কিছু আছে এরকম?
হ্যাঁ, অ্যাকচুয়ালি বাঙালিদের মানে রাত্রের খাবারটা একটা ভারী খায় অ্যাকচুয়ালি, মানে সেটা আনফরচুনেট। কিন্তু আম, তুমি যদি ইউরোপে যাও দেখবে যে রাত্রের ইভিনিং ডিনারটা ওরা প্রায় 6টা 6:30টার মধ্যে খেয়ে নিচ্ছে। আমরা 10টা 10:30টায় যেটা খাই, খাওয়ার পর সঙ্গে সঙ্গে বিছানা, এবং বিছানায় শুয়ে তারপরে ঘুম, তারপরেই রাত্রিবেলা থেকে একটা সমস্যা হতে থাকে। সব থেকে প্রবলেম কি জানো তো, হার্টের পেন এবং এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটিটা একই সঙ্গে হয়, একই সময়ে হয়, সময়টা এক। আচ্ছা আচ্ছা অতএব এটা জানাটা খুব দরকার যে এই যে জিনিসটা হচ্ছে এটা অ্যাসিডিটি থেকে হচ্ছে, গ্যাসের থেকে হচ্ছে, নাকি হার্টের থেকে হচ্ছে। আবারও যেটা বললাম, যে যদি তুমি এসির মধ্যে শুয়ে আছো ঠান্ডার সময়, তুমি হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, মাঝখানে বুকে ব্যথা হচ্ছে, সেখান থেকে যদি ঘাম হতে শুরু করেছে এবং ব্যথাটা কিছুতেই যাচ্ছে না, ফোন করলে ডাক্তারকে কিংবা কাউকে ফোন করে সে বলবে একটা অ্যান্টাসিড খেয়ে নাও। খেলে অ্যান্টাসিড, অ্যান্টাসিড খাওয়ার পরেও যদি না যায়, তাহলে কিন্তু তখন ডেফিনেটলি ইমিডিয়েটলি ওয়েট না করে তোমাকে কিন্তু হসপিটালে গিয়ে একটা ইসিজি করতে হবে, কিংবা ডাক্তারকে ডেকে একটা ইসিজি করতে হবে। কারণটা হলো 90% অফ হার্ট অ্যাটাক দে ডু নট মেক ইট টু দ্য হসপিটাল, হসপিটালে পৌঁছতে পারে না, বাড়িতে কিংবা রাস্তায় মৃত্যু হয়। আমরা যে পেশেন্টদের চিকিৎসা করছি হার্ট অ্যাটাকের, মাত্র 10% পেশেন্টের চিকিৎসা করছি, বাকি 90%কে আমরা দেখতেই পাই না। তো এটা খুব জরুরি। অনেক সময় যেটা হতে পারে এমন যে তোমার ভয়ে ভয় পেয়ে তুমি গেলে ইসিজি করলে, ওখানে ডাক্তার বললো যে না কিছু না, একটা গ্যাসের প্রবলেম। ঠিক আছে, ভালো কথা, তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা যদি সত্যি সত্যি হার্টের প্রবলেম থাকে, তুমি হয়তো সকাল দেখলে না আর, সেটাও হতে পারে। আচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আসলে 90% পেশেন্ট হসপিটাল পর্যন্ত পৌঁছতেই পারে না, পৌঁছতে পারছে না, 10% না না। পেশেন্ট। হুম। Oh my God! স্যার, আমরা যদি আমাদের এই সিচুয়েশনের বাইরে এসে, এখনকার মানে লকডাউনের সিচুয়েশনের বাইরে এসে আমরা যদি এমনিতেই আমাদের সামগ্রিক পরিস্থিতির কথা বলি, আমরা যদি বলি যে আমরা এখন হসপিটালে যেতে চাই আসলে, হ্যাঁ, যদি কারো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে, এবং ডক্টরদের এবং পেশেন্টদের একটা ভয়ঙ্কর ভীতির জায়গা কিন্তু হসপিটাল। আপনি একবার বলছেন, কিন্তু আরেকটু স্পেসিফিক ক্লিয়ার হতে চাই যে আমাদের পেশেন্টদের, অ্যাজ এ পেশেন্ট আমি যখন আপনার কাছে যাব, তখন আপনি যখন আমার ইমার্জেন্সি আপনাকে আমার দেখাতেই হবে, তখন আসলে আমি কোন কোন বিষয় মাথায় রেখে আপনার কাছে পৌঁছবো যাতে আপনিও সুস্থ থাকেন আমিও সুস্থ থাকি? হ্যাঁ, মানে কোন পেশেন্ট যাবে এবং কোন পেশেন্ট যাবে না, এটা এখন মোটামুটি একটা ক্ল্যারিটি আছে মানে কারণ হচ্ছে যে এমার্জেন্সি বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে হার্ট অ্যাটাক, এখন হার্ট অ্যাটাক তো পেশেন্ট বুঝতে পারছে না তার হার্ট অ্যাটাক হয়েছে যতক্ষণ না সে হাসপাতালে যাচ্ছে। তো আমি বলবো যে যাদের বুকে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, এবং তাদের হার্ট অ্যাটাক হবার যে আমি বাক্সগুলো বললাম যে হুম, হুম, রিস্ক ফ্যাক্টরস গুলো আছে, সেগুলো যদি থাকে, তাহলে ডেফিনেটলি হাসপাতালে সে যাবে। কারণ হাসপাতালে গেলে তাকে অ্যাডিকুয়েট প্রিকশনস নেওয়া হবে এই সময়টা। আমরা জানি যে একটা পেশেন্ট যখন ঢুকছে, তাকে কি কি আমরা করব, তাকে করোনা পজিটিভ করবো না সে করোনা নেগেটিভ হবে, সেটা তো টেস্টের পরে হবে। কিন্তু সাসপিশন কাদের হচ্ছে কাদের হচ্ছে না, সেই জায়গাগুলো আমরা কিন্তু হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো। পেশেন্টকে এক্সামিন করে বোঝা যাবে যে মোটামুটি কে কোথায় রাখবো। সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার্স গুলো প্রত্যেকটা হাসপাতালের আছে। অর্থাৎ যেখানে মনে হচ্ছে যে ভয় লাগছে যে হাসপাতালে যেতে হবে, যাবেন তাদের। কিন্তু আউটডোরে যাদের কোল্ড পেশেন্ট যেটা আমরা বলছি, যেখানে স্টেবল আছে পেশেন্ট, ওষুধ খেয়ে যে পেশেন্টরা ভালো আছেন, তাদের ডেফিনেটলি এখন আউটডোরে যাওয়ার প্রয়োজন নেই। তারা ভিডিও কনসালটেশনের থ্রু দিয়ে এই চিকিৎসাটা কন্টিনিউ করতে থাকুন। ইভেন যে এখানে ভিডিও কনসালটেশন নেই, টেলিফোনিক্যালিও জিজ্ঞেস করুন অ্যাটলিস্ট, মানে সে ডাক্তার আপনার কিন্তু সমস্ত রেকর্ড তার কাছে আছে। সেই সিস্টেমটা আমাদের এখন হাসপাতালগুলোতে আছে, যেখানে যে যে পেশেন্ট আমরা দেখছি সেই রেকর্ডস গুলো আমাদের কাছে থাকে। তো সেই পেশেন্ট যখন আমরা দেখছি, আমাদের কাছে পুরো হিস্ট্রিটা আমরা পাচ্ছি, তাকে আমরা বলতে পারছি যে আপনি এই ওষুধগুলো খান, এই টেস্টগুলো করুন, সেই রিপোর্টস গুলো আমাদের জানান। এইভাবে আমাদের এখন কিছুদিন কাজ চালাতে হবে। এখন এটা কতদিন থাকবে এই জিনিসটা আমরা কেউ জানি না। এটা 1 বছরও থাকতে পারে, 1.5 বছরও থাকতে পারে, আবার 6 মাসও থাকতে পারে, উই ডোন্ট নো দ্য টাইম ফ্রেম। কিন্তু আমার মনে হচ্ছে একটা প্রি কোভিড এবং পোস্ট কোভিড দুটো পৃথিবী কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এখন। এই দুটো পৃথিবী কিন্তু এখন আলাদা। তো সেই পোস্ট কোভিড পৃথিবীতে সে এখনো আমরা পৌঁছাইনি, আমরা এখন জার্নিটা আছি, মানে ট্রানজিশনে আছি। সেই যখন আমরা পৌঁছবো তখন কি হবে সেটা তখন দেখার বিষয়। কিন্তু এই জার্নির মধ্যে দিয়ে ডেফিনেটলি এমার্জেন্সি পেশেন্টসরা হাসপাতালে আসবেন, নন এমার্জেন্সি কোল্ড পেশেন্টসরা বাড়িতে থাকবেন। বাড়ি থেকে কিন্তু কনসালটেশনসটা করুন, সেটা টেলিফোনিক্যালি হোক, আপনার লোকাল ডাক্তারের কাছে হোক, অথবা ভিডিও কনসালটেশন হোক, কোনোভাবে ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করে বাড়িতে চিকিৎসাটা কন্টিনিউ করুন। একজন প্রশ্ন করেছে যে আমরা এতক্ষণ যাবত শুধু বলছিলাম যে আমাদের বুকে ব্যথা হলে হার্ট অ্যাটাকের কথা, আসলে হার্ট অ্যাটাকের লক্ষণ কি একটাই? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার করুন।
আহ, আমরা এতক্ষণ যাবত বারবার বলছিলাম যে বুকের ব্যথার কথাটাই হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে। হার্ট অ্যাটাকের লক্ষণ কি এই একটাই নাকি অন্য কোনো সিমটমও আছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো? না দেখুন, মাত্র 30% পেশেন্টের কিন্তু বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাকের সময়, ওকে। আর 70% পেশেন্টের কিন্তু বুকে ব্যথা হতে নাও পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, কোনো হার্ট অ্যাটাকের কোনো উপসর্গ থাকেই না তাদের। আবার অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের চোয়ালে ব্যথা হয়, অনেকের কাঁধে ব্যথা হয়, হাতে ব্যথা হয়। বেসিক্যালি যাদের বুকে ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক সেরকম কোনো মানে নেই, এবং না হলেই যে হার্ট অ্যাটাক নয় তাও কোনো মানে নেই। ইম্পর্টেন্ট যেটা হলো আপনার মানে রিস্ক ফ্যাক্টরস গুলো আছে কিনা 1 নম্বর, এবং যাই হচ্ছে আপনার তার সঙ্গে ঘাম হচ্ছে কিনা। মানে যেই ঘামটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না, আপনি একটা ঠান্ডা ঘরে বসে আছেন, আপনার হাত ব্যথা করছে, ঘাম হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন অ্যাজ এ পেশেন্ট। হার্ট অ্যাটাক পেশেন্টকে আমরা যখন ইন্টারভিউ করি আমরা বুঝতে পারি, ওরা বলতে পারে যে হ্যাঁ আমাদের একটা কিছু খারাপ হতে চলেছে। এটা কিন্তু গ্যাসের প্রবলেম যে নয়, অনেকেই সেটা বুঝতে পারে। কিন্তু প্রবলেমটা হয় যে কেউ মানতে চায় না, আমরা মানসিকভাবে প্রস্তুত নই যে এটা মানতে, যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের হার্টের প্রবলেম হচ্ছে। আমরা সবসময় ভাবি যে অন্যজনের হয়, আমাদের হয় না এটা। তো সেই জায়গাটা আচ্ছা। আমার মনে হয় আহ, সামাজিক সচেতনতা যেটা, সেই জায়গাটা একটা বিরাট আছে, সেটা দায়বদ্ধতা আমাদেরও আছে, আপনাদেরও আছে। আর এই যে আমরা মিডিয়াগুলো ইউজ করছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই সামাজিক সচেতনতাটা কিন্তু বাড়াতে হবে, সো দ্যাট পিপল নো যে কোন সময় আমরা ডাক্তারের কাছে যাব এবং তাড়াতাড়ি যাব। আমরা একদম শেষের দিকে আপনার কাছ থেকে কোভিড নিয়ে আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে প্রথম থেকেই একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনি আমাদের এখানকার কথা বলতে পারেন। সেটা হচ্ছে আহ, মানে একদম খুবই সিরিয়াল পড়ে যাচ্ছে, মানুষের সামান্য একটু সিমটম দেখা দিলেই সে টেস্টের জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে। এবং মানে আমরা সবাই জানি যে আসলে আমাদের এখানে টেস্টের পর্যাপ্ত সুবিধা কিন্তু নেই। মানে যতটুকু পার ডে টেস্ট করা প্রয়োজন এত মানে জনসংখ্যার এখানে অতটা নেই। সেক্ষেত্রে মানে অনেকে কিন্তু সামান্য হাঁচি কাশি হলেই টেস্টের জন্য, যাদের অ্যাবিলিটি আছে, মনে করছে যে আমার আসলে মানে এখন এই টেস্ট করাতেই হবে, না পারলে আরো বেশি চিন্তা, নিজেকে আরো বেশি প্রবলেমে ফেলে দিচ্ছে। আসলে কোভিড এর ক্ষেত্রে টেস্ট করার ক্ষেত্রে আমরা যদি নিজেকে ওইরকম সুযোগ সুবিধা মতো পৌঁছতে না পারি, সেক্ষেত্রে কি খুব বেশি টেনশন নিয়ে আমরা আরো ক্ষতি করে ফেলছি না আমাদের? আমরা কিভাবে ভাববো তাহলে? হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয় যে মানে কোভিড কোভিড এর যে মানে আতঙ্ক যেটা ছড়িয়ে গেছে, সেই কোভিড এর আতঙ্ক থেকে অনেকেরই হার্টের প্রবলেম হচ্ছে, মানে ইন দ্য সেন্স যে বুকে ব্যথা হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমার কোভিড হলো না তো, আমার করোনা পজিটিভ হয়ে যায়নি তো, আমার সংক্রমণ হয়নি তো। এই একটা ভয় সবসময় চলছে, এবং এই ভয়ের থেকে অনেক পেশেন্টসরাই কিন্তু ফোন করছে যে আমার সর্দি কাশি হচ্ছে, এটা কি কোভিড? তো সেখানে আমাদের যেটা বলতে হয় যে কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের আছে, যেখানে আমরা বলি যে ঠিক আছে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, আপনার এমন কোনো মানুষের সঙ্গে আপনি কি কন্ট্যাক্টে এসেছেন যার কোভিড পজিটিভ হয়েছে, কিংবা যেটা আপনার নিজস্ব কোনো কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো হচ্ছে কিনা। এই জিনিসগুলো যদি থাকে তখন ডেফিনেটলি কোনো পেশেন্টকে আমরা বলবো যে হ্যাঁ আপনার প্রবলেম হয়তো আছে। কিন্তু ইমিডিয়েটলি আমি মনে করি না যে সাংঘাতিকভাবে ভয় পাবার কোনো ব্যাপার আছে। ভয় একমাত্র পাওয়ার যে জায়গাটা হচ্ছে যদি যারা ভালনারেবল এজ গ্রুপ, যেটা বললাম, যেটা হৃদরোগ হতে পারে এবং অন্য প্রবলেম গুলো হতে পারে, তাদের যদি সর্দি কাশি জ্বর হয় এবং শ্বাসকষ্ট হতে থাকে, সেই জায়গায় কিন্তু আমাদের ওয়েট করার অ্যাবসলিউট কোনো জায়গা নেই। সেখানে কিন্তু আমাদের জানতেই হবে যে এই যে শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর হচ্ছে এবং কাশি হচ্ছে, এটা করোনা থেকে হচ্ছে কি না। যদি এটা করোনা থেকে হয়, চিকিৎসা ডেফিনেটলি একরকম হবে, আর যদি এটা করোনা থেকে না হয় চিকিৎসা অন্য রকম হবে, এবং এটার আউটকাম গুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। করোনা আক্রান্ত হৃদরোগী যাদের এই উপসর্গগুলো হচ্ছে, তাদের কিন্তু মর্টালিটি রেট অনেক হাই, এবং যাদের করোনা নেই ডেফিনেটলি তাদের সুচিকিৎসাতে ওরা বেটার হয়ে বাড়ি ফিরবেন। স্যার অনেক ধন্যবাদ। আমরা আসলে অল্প সময়ে অনেক কথা মানে আপনি আমাদেরকে অনেক বিষয়ে তথ্য দিলেন। সময়টা যতটুকু তার মধ্যে তথ্যের পরিমাণ অনেক বেশি। থ্যাংক ইউ স্যার, অনেক আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। এবং আপনি খুব কর্ডিয়ালি আসলে বলার পরে রাজি হয়েছেন কথা বলতে। আপনি আমাদের এই সমস্ত সমস্যা শেষ হোক, আমাদের দেশে আসবেন বেড়াতে, আমরা সেই অপেক্ষায় থাকবো। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই খুব ভালো থাকেন। আপনি হসপিটালে যাচ্ছেন, খুব নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, এটা কামনা করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। জি। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে হার্টের যাবতীয় বিষয় নিয়ে কথা বলছিলাম।
ফিউচারে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।